নমস্কার, ওয়েলকাম টু সাতটায় সুরজিৎ। আবার স্বাগত জানাচ্ছি। এবং এই মুহূর্তের সবচেয়ে চর্চিত বিষয় সেটা হলো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি যা হয়েছে সেটা নিয়ে, এবং পাকিস্তান সরকার থেকে প্রস্তাব আসছে যে শান্তি নিয়ে আবার কীভাবে কথা বলা যায়, আবার কিভাবে কাশ্মীর নিয়ে কোনো সমস্যার সমাধান বেরোয় কি না। এই প্রসঙ্গে কিছু বলার জন্য এসেছি যে গোটা বিষয়টা এত কমপ্লিকেটেড, কাশ্মীর ইস্যু এত কমপ্লিকেটেড যে একটা সিটিংয়ে হবে না, কিংবা একটা কোনো অনুষ্ঠানের মাধ্যমে বলা সম্ভব নয়। মাইরিয়াড থিংস আর দেয়ার। তার মধ্যেও আমি আজকে যেটা বলতে চাই, কয়েকটা উল্লেখযোগ্য বিষয় আমার কাছে যা সলিউশন হিসেবে মনে হয়, সেটা একটা দুটো বিষয় বলি। সেটা হলো পাকিস্তানের ইকোনমি, অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে, এবং এজন্যই তারা মাঝে মধ্যেই আমরা দেখেছি একটা টেররিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে তারা জড়িত আছে। আমি তাদের লেখা, তাদের দেশেই লেখা, যে আয়েশা জালাল 1990-তে লিখেছেন, আয়েশা সিদ্দিকি লিখেছেন 2007-এ, স্টিফেন কোহেন লিখেছেন 2013 সালে এই বইগুলো, এবং ক্রিস্টিন ফেয়ার লিখেছেন 2014 সালে। তারা ভালো করে পড়াশোনা করেছেন এবং করে দেখেছেন যে পাকিস্তানের সবচেয়ে বড় ইনস্টিটিউশন হচ্ছে মিলিটারি, দ্য মোস্ট পাওয়ারফুল ইনস্টিটিউশন। এই মিলিটারির যে উত্থান, সেটার মানে হলো যে পুয়ার এবং আন্ডার ডেভেলপড যেসব সেকশনসগুলো আছে তাদের জন্য একদম কম খরচ করা হচ্ছে। এই ইকোনমিক ক্রাইসিস সত্ত্বেও পাকিস্তান দেখা গেছে বারবার তাদের মিলিটারিকে মডার্নাইজ করার জন্যই চেষ্টা করে চলেছে, ডিউ টু অ্যান ইমাজিনারি থ্রেট ফ্রম ইন্ডিয়া। তো বেসিক্যালি আমাদের ভারতবর্ষের জন্যই, ভারতবর্ষের ভয়েই তাদের ইকোনমির এই দশা। এটা একটা আমি তথ্য তুলে ধরলাম। কেন কি কারণ হলো, তারা গতদিনে আপনারা জানেন IMF থেকে আবার ঋণ পেয়েছে, সেও ডোনাল্ড ট্রাম্পের কথাতেই, আমেরিকার রাষ্ট্রপতির কথাতেই। তো ভারতবর্ষ সেটাতে যেহেতু না করা যায় না, IMF-এর কোনো সদস্যদের না করার কোনো নিয়ম নেই। সো ইন্ডিয়া হ্যাভ রেস্ট্রেইনড দেমসেলভস। ওটাই একটা বড়সড় বার্তা IMF-এর কাছে। তা সত্ত্বেও ঋণ পেয়েই তারা যেটা করবে সেটা হলো মিলিটারি অ্যাক্টিভিটিসগুলো আবার বাড়িয়ে দেবে। কারণ এবার আমরা দেখেছি ভারত যেভাবে তাদের টেররিস্ট ঘাঁটিগুলোকে অ্যাটাক করেছে এবং পরবর্তী সময় যেভাবে রিটালিয়েশন করেছে, তাতে পাকিস্তানের কাছে এই বার্তা গেছে যে তারা যতই খরচ করুক না কেন মিলিটারি সেক্টরে, তারা কোনো দিন ভারতের সমতুল্য হতে পারবে না। গেল বিষয় যেটা একটা, সেটা ইকোনমি নিয়ে বললাম। কারণ হলো তারা এক্ষুনি আপাতত যুদ্ধবিরতি চাইছে, ভারতের সঙ্গে এঁটে উঠতে পারছে না, একটু সময় চাইছে, আবার রিবিল্ড করবে। আমিও কথাগুলো নিয়েও বলবো। তারপর কাশ্মীর ইস্যুর একটা বড়সড় বিষয়, ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমি তুলে ধরতে চাই, সেটা হলো ডেমোগ্রাফিক দিকটা। জনসংখ্যার যে একটা দিক আছে, ইম্পর্ট্যান্ট দিক আছে, সেটা তুলে ধরতে চাই। যতই যে বলুক না কেন যে ইটস এ টেরিটোরিয়াল প্রবলেম, আদতে সেটার মধ্যে ধর্ম ঢুকে গেছে। কাশ্মীর ইজ নো লঙ্গার এ টেরিটোরিয়াল প্রবলেম। আমরা যদি এই কাশ্মীর রিজিয়নে জনসংখ্যার দিকটাই দেখি, তবে দেখব যে কাশ্মীর রিজিয়নে মুসলিমরা আছে 96.41%, 96.41%, হিন্দুরা আছে 2.45%, এবং শিখরা আছে 0.17%। এই হলো কাশ্মীর রিজিয়নের বিষয়। আর জম্মু ডিভিশন, যেখানে একটু কম ঝুট ঝামেলা হয়, টেররিস্ট অ্যাক্টিভিটিস কম হয়, সেখানে
67.5% আছে হিন্দু এবং 30% আছে মুসলিম। এই ডেমোগ্রাফি বিষয়টা বলার প্রয়োজন কেন আছে, সেটা হলো যে ধর্মকে আফিম হিসেবে ব্যবহার করে নিয়েছে পাকিস্তান। তাদের যে শাসকরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মোটিভেট করতে পেরেছে, এবং যে যত কথাই বলুক না কেন, যে পেহেলগাঁওয়ের ইনসিডেন্ট, তার আগে পুলওয়ামা, যত ঘটনা ঘটেছে, যত ঘটনা, সে তো অনেক, 48,000 মানুষ মারা গেছে 80-র দশক থেকে এখন অবধি। এবং সেটা আমার কথা নয়, সেটা সাউথ এশিয়া টেররিজম পোর্টালের হিসেব আছে। নতুন নতুন টেররিস্ট গ্রুপরা ইমার্জ করে এবং তারা পাকিস্তান ক্রস করে, সেখান থেকে ট্রেন হয়ে এসে তারপর আর্মড মুভমেন্ট শুরু করে ইন্ডিয়ান গভর্নমেন্টের এগেনস্টে। তো ধর্মকে যেভাবে ঢুকিয়ে দিয়েছে, তাতে স্থানীয় সাপোর্টও পাচ্ছে, কাশ্মীর থেকে স্থানীয় সাপোর্টও পাচ্ছে, এটা ঘটনা। আমি এই ব্যাপারে যে কনফ্লিক্টগুলো আছে, কাশ্মীরে যেসব ঝামেলাগুলো চলছে, এই যে 48,000 নিধনের কথা বললাম, সেটা আমি একটা তথ্য দিয়ে বোঝাতে চাই। প্রবীণ স্বামী তার একটা বই লিখেছেন, ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড দ্য সিক্রেট জিহাদ, দ্য কোভার্ট ওয়ার ইন কাশ্মীর 1947 to 2004। এই বইয়ে উনি 5টা ভাগে দেখিয়েছেন যে কীভাবে সংঘর্ষগুলো হয়েছে। প্রথম ফেজটাতে একদম শুরুতেই আমরা দেখতে পাই 47-48-এর সময় পাকিস্তান যুদ্ধ যখন হলো, এটা তখন কিছু ছোটোখাটো গ্রুপরা পাকিস্তানি ব্যাকড কোভার্ট অপারেটিভস এসেছিল। তখনকার সময় জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন যে এটা একটা ইনফর্মাল ওয়ার। সেকেন্ড ফেজটা হয়েছে আর্লি 60s এবং মিড 60s সময়। তখন সেটাকে ওরা এটাকে মাস্টার সেল নাম দেওয়া হয়। অবজেক্টিভই ছিল এমন একটা পরিবেশ তৈরি করা যাতে করে জম্মু আর কাশ্মীরে একটা মাস রেবিলিয়ন তৈরি হয়, যাতে ব্যাপক বিদ্রোহের একটা পরিবেশ তৈরি হয়। থার্ড ফেজটা হয়েছে লেট 60 থেকে 71। আরেকটা গ্রুপ তারা লিড করছিল, তাদের নাম হলো আল ফাতাহ ছিল, এবং এটা 71-এ যখন যুদ্ধ হলো, সেই যুদ্ধের ফলে শেষ হলো। চতুর্থ ফেজটা, যেটা 71 যুদ্ধের পর হয়েছিল, এটা হলো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এসেছিল। তাদের কিছু কিছু সাপোর্ট তারা তখনই পাকিস্তান থেকে পাচ্ছিল। গোটা এদের এনার্জি এক্সস্টেড হয়ে যায় যে 71 যুদ্ধের পর। এরপর পঞ্চম ফেজটা যেটা, সেটা শুরু হয়েছে 89-90-র পর থেকে। মোস্ট ভায়োলেন্ট ফেজ বলা চলে কাশ্মীর কনফ্লিক্টে, যেটা ওয়াইড স্প্রেড আমরা দেখেছি টেররিস্ট অ্যাক্টিভিটি, লোকালদের সঙ্গে সিকিউরিটি ফোর্সেসের কীভাবে কনফ্রন্টেশন হয়েছে, আর বারবার মানবাধিকার আইনের উল্লঙ্ঘনের কথা। তারপর মাইনরিটি যারা কাশ্মীরি পণ্ডিত ছিল, তারা মাইগ্রেট করতে বাধ্য হলো বড় বড় সংখ্যাতে, হিউজ এক্সোডাস হয়েছে। এগুলি ছাড়াও দুটো আগের ঘটনা আছে, যেমন একটা হলো ইন্ডিপেন্ডেন্সের আগে, একটা হলো শেখ আবদুল্লাহ তখন একটা মুভমেন্ট করেছিলেন, ল্যান্ড টু দ্য টিলার্স। এই মুভমেন্ট মানে যারা চাষবাস করে তাদের কাছে জমি দেওয়ার, এটা 1932 থেকে শুরু হয়েছিল। এটা বেসিক্যালি ভূমি সংস্কার আন্দোলনের জন্যই হয়েছিল, এবং ইভেনচুয়ালি উনি সেটা ক্যারি করেছিলেন, বিকজ হি বিকেম দ্য চিফ মিনিস্টার পোস্ট ইন্ডিপেন্ডেন্স। সেটা হলো শেখ আবদুল্লাহর কাহিনী। 1917-এ 1917 মহারাজা হরি সিং, এটা তো অনেক ইতিহাস আছে, তবু উনি জানতেন যে দেশ স্বাধীন হতে চলেছে, ডিসমিস করলেন তার মুসলিম সোলজারদের পুঞ্চ সেক্টর থেকে, পুঞ্চ এরিয়া থেকে। তখন যারা রিভোল্ট করলো, তখন মহারাজা তার ডোগরা আর যে শিখ ট্রুপ ছিল তাদেরকে বললো অ্যাটাক করতে, টু অ্যাটাক দি মুসলিমস অফ পুঞ্চ এবং অ্যাডজয়নিং ডিস্ট্রিক্টে যারা যারা ছিল জম্মুতে, কিলিং সেভারাল থাউজেন্ডস অ্যান্ড প্রচুর জনকে হটিয়ে দিয়েছিলেন, যেটা এখন গিলগিট বাল্টিস্তান হিসেবে পরিচিত, যেটা এখন পাকিস্তানের কন্ট্রোলে আছে।
তো এই গ্রামগুলো এবং উপজাতিরা যারা যারা ছিল ওখানে, তারা নিজেদেরকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করলো এবং আবার ফিরে এলো যে আমাদের জমি আবার ফেরত দাও, টু রিক্লেম দেয়ার ল্যান্ডস, যেগুলিকে আমরা পাকিস্তানি ইরেগুলার্স বলি। এছাড়াও পাকিস্তান আর্মিতে তারা পরে জয়েন করেছে পরবর্তী সময়। এছাড়াও বেশ কয়েকটা ইনসিডেন্ট আছে যেগুলি আমি বলতে চাই যে পাকিস্তানি সরকার দ্বারা কাশ্মীরে যে সংঘর্ষগুলো হয়েছে সেগুলি কীভাবে হয়েছে। যেমন হলো একটা হলো মকবুল ভাটকে যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মকবুল ভাট ছিল প্রথম ফার্স্ট জেনারেশন অফ কাশ্মীরের সেপারেটিস্ট যারা যারা বিচ্ছিন্নতাবাদী তাদের লিডার, এবং অ্যাসোসিয়েটেড ছিল জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের সঙ্গে। তাকে ফাঁসি দেওয়া হয়েছিল 11 ফেব্রুয়ারি 1981 সালে, 1981। তারপর তাকে সুপ্রিম কোর্ট তাকে প্রাণদণ্ডের সাজা দেয়। তাকে তিহাদ জেল প্রেমিসে বাড়ি করা হয়, ওখানে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সো এটা নিয়ে অনেক তথ্য আছে। তো সেখানে কিছু কিছু পত্রিকা বলে যে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট দিয়েছিল, কিন্তু তাকে খুব তাড়াহুড়ো করে এক্সিকিউট করে দেওয়া হয়েছিল যাতে মানুষের যে ক্রোধ আছে সেটাকে যাতে ঠান্ডা করা যায়। কারণ হলো তখন অ্যাবডাক্ট করা হয়েছিল, অপহরণ করা হয়েছিল এবং পরে হত্যা করা হয়েছিল ইন্ডিয়ান ডিপ্লোম্যাটকে, রবীন্দ্র মাহাত্রে, ইউকেতে। ওটা ভাটের অ্যাফিলিয়েট একটা গ্রুপে করিয়েছিল, সেটা জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট। তো তারপর থেকেই সে তাকে একটা সেকশন কাশ্মীরে তাকে শহীদে কাশ্মীর বলা হয়। এরপর টার্নিং পয়েন্ট অফ 1987, 87 সালে যেটা হলো সেটা হলো একটা টার্নিং পয়েন্ট। আমরা কেন বলি যে তখন যে ইলেকশন হয়েছিল সবাই বলেন যে ইলেকশনে রেগিং হয়েছিল, ব্যাপক রেগিং হয়েছিল, এবং ইন ফেভার অফ দি কংগ্রেস আর ন্যাশনাল কনফারেন্স অ্যালায়েন্স তখন এসছিল এবং তারা জনবিচ্ছিন্নতার মুখে পড়ে। 87 ইলেকশনে তখন জামাতে ইসলামী আর অনেকগুলো ইসলামিক গ্রুপ তারা একসাথে জড়ো হয়েছিল, সেগুলির নাম MUF নামে তখন পরিচিত ছিল, মুসলিম ইউনাইটেড ফ্রন্ট নামে। তো তাদের যে গ্রাসরুটস মুভমেন্টসগুলো ছিল সেগুলো ইয়াং যেসব কাশ্মীরিরা ছিল, ভোটাররা ছিল, তাদেরকে অ্যাট্রাক্ট করেছিল, এবং তাদের একটাই মোটো ছিল যে যে কোনো প্রকারেই ভারতীয় সরকারের যাতে কোনো রকম পদক্ষেপ না থাকে কাশ্মীরে। এগুলো সবাই সেপারেটিস্ট, বিচ্ছিন্নতাবাদী। যাই হোক, ইলেকশনে রিগিং হলো, তাকে MUF প্রায় 13টার মতো সিট হারিয়েছিল, কেবলমাত্র 4 জন ক্যান্ডিডেট তাদের জয়ী হয়েছিল। তো এটার পর থেকে প্রচণ্ড একটা ডিসগ্রান্টলমেন্ট হয়েছে, মানুষের মধ্যে বিচ্ছিন্নতা এসে গেল, পার্টিকুলারলি ইউথদের মধ্যে। তা মোহভঙ্গ ঘটে গেল। যারা ভেবেছিল যে MUF বোধহয় তাদের আশা আকাঙ্ক্ষাকে একটা সঠিক রূপ দিতে পারবে। তো এরপর আব্দুল গনি লোন যে মারা গেছে, সেপারেটিস্ট লিডার, ও বলেছিল যে 87 সালের ইলেকশন ইয়াঙ্গার জেনারেশনকে মোটিভেট করেছিল। কেন? টু হেল উইথ দ্য ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক কিছু থাকবে না, এর সঙ্গে সব যাতে গোল্লায় যাক, নরকে যাক, এটা লোন বলেছিল। এবং ও বলেছিল যে লেটস গো উইথ দি আর্মড স্ট্রাগল, আমরা লড়াই করব। লোন 94 সালে একটা ইন্টারভিউ দিয়েছিল, ইন্টারভিউ নিয়েছিলেন স্টেইন উইডমাম। উনি তার সেই ইন্টারভিউতে বলা আছে যে সবই ছিল তখন, আমাদের চিন্তা ছিল, মোটিভেশন ছিল, আর্য ছিল, দাবিও ছিল, অপোজিশনও ছিল, সিচুয়েশনটা ঠিকঠাকই দিচ্ছিল, কিন্তু ইলেকশনটা খেঁচে দিল। তো তখনের পর থেকে যারা পড়াশোনা করেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, যারা জানেন, তারা জানেন যে স্টেইন উইডম্যান
উনি পলিটিক্যাল সায়েন্সের স্কলার, যে বললাম যে একটু আগে যে লোনের ইন্টারভিউ নিয়েছিল, উনি তখনই বললেন তার বিশ্লেষণে যে বেশ কয়েকজন ইয়াং অ্যাক্টিভিস্ট যারা আছে, পলিটিক্যাল অপারেশনে যারা এনগেজ ছিল, তারা ডিসাইড করলো যে 87 ইলেকশনের পর তারা আর্ম স্ট্রাগলে তারা যোগদান করবে, কারণ দে বিলিভড দ্য ইলেকশনস ওয়ার রিগড। তখন মোহাম্মদ ইউসুফ শাহ 87 ইলেকশনে দাঁড়ালেন, হেরেও গেলেন। তখন আর্ম মুভমেন্টে চলে গেল সে, ফলোয়িং দ্য রেজাল্টস, এবং তারপর থেকেই সে সঈদ সালাউদ্দিন নাম নিল এবং টেররিস্ট অর্গানাইজেশনের, যেটার নাম হলো হিজবুল মুজাহিদিন, তার নেতা হয়ে গেল। কে হলো? মোহাম্মদ ইউসুফ শাহ ইলেকশনে হেরে তারপর আতঙ্কি হয়ে গেছে, আতঙ্কবাদী। তো শাহর একজন সহকারী ছিল ইয়াসিন মালিক। ইয়াসিন মালিক তার ইলেকশন এজেন্ট ছিল। সে গিয়ে পরবর্তী সময়ে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের লিডার হয়েছে এবং ওয়ান অফ দ্য মোস্ট নটোরিয়াস টেররিস্টস, কারণ হলো সে 4 জন ইন্ডিয়ান এয়ারফোর্স পার্সোনালকে হত্যা করেছিল। তো 1990 সাল আমরা দেখেছি, তখন সবচেয়ে বেশি সিভিলিয়ান ডেথ হয়েছে কাশ্মীরে। প্রায় 10,000 সিভিলিয়ান এই 12 বছরে মারা গেছে, 88 সাল থেকে 2000 সাল অবধি। মোর দেন ডাবল দি নাম্বার ইন দ্য ডেকেডস সিন্স। যাই হোক, আজকে এতটুকু বললাম, সামনের দিন বাকি অংশটুকু বলবো। কাশ্মীর নিয়ে আমি টানা বলে যাব, কারণ এটাই এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সমস্ত ভারতবর্ষের দৃষ্টি এদিকে আছে যে পরবর্তী সময় কী হতে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে, কারণ এমন একটা পরিস্থিতিতে অন্য কোনো কিছুই আমাদের কাছে তেমন ইম্পর্টেন্ট না। আশা করি আমার সঙ্গে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, এই প্রোগ্রামের সঙ্গে থাকবেন 7টায় সুরজিৎ, এবং আপনাদের বিভিন্ন মন্তব্য দিয়ে এই প্রোগ্রামটিকে সাকসেসফুল করে তুলবেন। ধন্যবাদ, নমস্কার।